অভিযোগটাকে জাতীয় পার্টিকে এখন মাইনাস করার জন্য এই যে 2 দিন ধরে এই নাটকটা হলো। শীলতার জন্য আনিস আলমগীর এই 3টি রাজনৈতিক দলই ফ্যাক্টর, আমি যদি ধরেই নেই এটা, তাহলে এই ফ্যাক্টরড রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে এসে কিন্তু ভিন্ন কথা বলছেন তারা পিআরের মধ্যে আটকে আছেন, পিআর লাগবে। আরেকটা দল বলছে গণপরিষদ ভোট লাগবে। বিএনপি কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই বলবে তারা পিআর চায় না, ভোট চায় ফেব্রুয়ারিতে। তাহলে এই বৈঠকের আসলে কি হলো আমি জানি না। বৈঠকে ওনাদের যে মত পার্থক্য যেগুলো আছে সেগুলো তো অবশ্যই এখানে আলোচনায় আসছে। তাদের মূল ইস্যু হচ্ছে জাতীয় পার্টি। তারা বলছে যে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার বা আওয়ামী লীগ প্রতিষ্ঠা পাওয়ার একটা অশুভ তৎপরতা শুরু হয়েছে। এটার মূল বিষয় হচ্ছে যে আসলে পাবলিকের দৃষ্টিভঙ্গিকে আড়াল করা। নূরের উপর যে হামলা কিংবা নূর যে জাতীয় পার্টির উপর যে ক্ষিপ্ততা, এটা নিয়ে তো একটা রাজনৈতিক দলের অফিসে গিয়ে হাঙ্গামা করা কিংবা আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ছিল না। কিংবা নূর ওইভাবে ভোকাল না যে জাতীয় পার্টিকে নিয়ে, যেটা এনসিপি এবং জামাতে ইসলামী ভোকাল যে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই রাজনীতি নিষিদ্ধ করার প্রশ্ন যখন আসছে তখন বলছে কেন তাহলে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই জন্যই অভিযোগ যে তারা আওয়ামী লীগের সহযোগী ছিল, আওয়ামী লীগের সঙ্গে তারা রাজনীতি করেছে, তারা মহাজোটে শরিক ছিল, 14 দল ছিল। তো তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে এখন যারা অতীতে ইলেকশন করেছিল, যারা আওয়ামী লীগের সহযোগী ছিল, তারা রাজনীতি করতে পারবে না। এখন তাহলে সেই জায়গায় তো চরমোনাই পীরের দলও এখানে নিয়েছিল, অনেকগুলো ইলেকশনে অংশ নিয়েছিল, তাদের বেলায় কিন্তু কোনো কথা নাই। যাই হোক, তাদের মূল টার্গেট হচ্ছে যে এই মুহূর্তে মূল টার্গেট হচ্ছে যে জাতীয় পার্টিকেও আওয়ামী লীগের মতো নির্বাচন থেকে দূরে রাখতে হবে। কারণ তারা মনে করে যে তারা বলছে যে আওয়ামী লীগের দোষর ছিল। আসলে আওয়ামী লীগের দোষর তো অনেকেই ছিল, যারা অভিযোগ করছে তাদের অনেকেই তো আওয়ামী লীগের দোষর ছিল। ইভেন শেখ হাসিনার পা ধরে সালাম করে দিয়ে এসে, ইনক্লুডিং নূর, ইনক্লুডিং এনসিপির নেতা, এরা তো আম্মা করে রেখেছে এক সময়। তো এখন তারা বলছে যে এরা হচ্ছে দোষর, জাতীয় পার্টিকে অভিযুক্ত করেছে। জাতীয় পার্টি এই অভিযোগ অস্বীকার করতে পারবে না। জাতীয় পার্টি এমন একটা রাজনৈতিক দল ছিল, তারা স্বৈরাচারের দোষর কিনা আমি বলতে পারি না, কিন্তু এটুকু বলতে পারি যে তারা রাজনৈতিক যেভাবে একটা বিরোধী দল ভূমিকা পালন করার কথা তারা সেটা করেনি। কিন্তু সেই কারণে তাদেরকে নিষিদ্ধ করতে হবে সেই প্রয়োজনীয়তা আমি মনে করি না। কারণ আপনি আওয়ামী লীগকে ভোট করতে দিচ্ছেন না, জাতীয় পার্টিকেও ভোট করতে দেবেন না, তাহলে কাকে নিয়ে নির্বাচন করবেন? নির্বাচনটা আসলে কাদের মধ্যে? সমমনা কয়েকটা রাজনৈতিক দল, এই যে আমরা টকশো করবো, টকশো যে বসতে যায়, 2 জন একই রঙের লোক বসে একই রঙের পেঁচাল পাড়া, ওই একই রঙের ইলেকশন করাও তাহলে একই ঘটনা হবে। এখন জাতীয় পার্টিকে আপনি বলতে পারেন যে জাতীয় পার্টিকে আসলে কেন নিষিদ্ধ করতে চায়, তার একটাই কারণ যে আওয়ামী লীগের অবর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি এখন বিরাজ করছে, তাতে বিএনপি হবে আগামী সংসদে সরকার গঠন করবে। আজকে বিএনপি নেতা মহাসচিব অলরেডি ডিক্লেয়ার করেছেন আমাদের আগামী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। সবকিছু এভাবে ঠিক হচ্ছে। তো তাহলে বিরোধী দল কে হবে? রাজনৈতিক ভোটের যদি হিসাব করে বাংলাদেশের অতীতে যতগুলো ভোট হয়েছে সবগুলো ভোটের হিসাব যদি করে, জামাতে ইসলাম কখনোই দ্বিতীয় দল হওয়ার বা সংসদে বিরোধী দল হওয়ার মতো যোগ্যতা রাখে না। তাহলে বিরোধী দল হওয়ার মতো যোগ্যতা রাখছে এখন জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে যদি আবার আওয়ামী লীগের সমর্থকরা ভোট দেয়, তাহলে তো অন্য রেজাল্টে উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা আছে। এবং জাতীয় পার্টির একটা বিরাট ভোট ব্যাংক তাদের অঞ্চলে রয়ে গেছে, এবং একটা আঞ্চলিক দল হিসাবেও জাতীয় পার্টি কিন্তু বিরাট একটা প্রভাব তারা রাখে। ইভেন স্বৈরাচার পতনের পর তারা যাতে 90 যখন পতিত হলো, তখনও তারা 35 সিটে ওইখান থেকে ইলেক্টেড হয়ে। এখন জাতীয় পার্টি 8টা ভাগ হওয়ার পরেও কি এরকম কোনো প্রভাব আছে ওদের? জাতীয় পার্টির প্রভাব এখনো আছে, কারণ এটা একটা আঞ্চলিক দলে রূপান্তরিত হয়েছে। যখন আঞ্চলিক দল, তখন ওই রংপুরের একটা হিউজ সিট তাদের আছে, এক কম করে হলো 26টা সিট তাদের দখলে আছে। ওই 26টা সিট যদি তারা নিয়ে আসে, সংসদে জামাত দ্বিতীয় দল হতে পারে না। তখন 24-এ তো তার কাছে ধারেও তারা সিট পায়নি, আসন পায়নি। 24-এ হয় নাই, কারণ ওইখানে স্বতন্ত্রকে ইলেকশন করতে দিয়েছিল।
স্বতন্ত্রকে যখন ইলেকশন করতে দিয়েছে আওয়ামী লীগ, তখন সেখানে স্বতন্ত্র অনেকে দাঁড়িয়েছিল। আর দ্বিতীয়ত জাতীয় পার্টি ইলেকশন করবে কি করবে না বরাবর নাটকের মধ্যে থাকে, তারা শেষ মুহূর্তে এসে সাবমিট করেছে। তো এইসব পরিপ্রেক্ষিতে তার মানে এই নয় যে তাদের জনপ্রিয়তা কমে গেছে। মোট কথা ভোটের দিক থেকে জাতীয় পার্টি এখনো সেকেন্ড অবস্থানে, যত পরিসংখ্যান বলেন সব পরিসংখ্যানে আছে। এই পরিসংখ্যানের দিক থেকে জাতীয় পার্টি যখন বিরোধী দল হয়ে যায়, তাহলে বিএনপি কি জাতীয় পার্টিকে চায় কি চায় না, এখানে একটা দ্বন্দ্ব আছে। বিএনপি কি জামাতকে বিরোধী দল হিসেবে চায় নাকি জাতীয় পার্টিকে চায়? এখন এনসিপি এবং জামায়াত একসঙ্গে হয়েছে, এর সাথে এবি পার্টি এবং চরমনায় আদার্স কে তারা ইনক্লুড করতে পেরেছে। সবাই জাতীয় পার্টিকে এখন মাইনাস করতে চায়। জাতীয় পার্টিকে মাইনাস করলে তাহলে তাদের এই শক্তি হয়ে যায়। জাতীয় পার্টিকে মানে অভিযোগটা কি, জাতীয় পার্টিকে এখন মাইনাস করার জন্য এই যে 2 দিন ধরে এই নাটকটা হলো, এই নাটকে জাতীয় পার্টির অফিস আক্রমণ করছে, সেই জায়গায় নূরকে নির্মমভাবে পিটিয়েছে। আমি বলি যে নূর এখানে মানে একটা বলির পাঠা হয়েছে, তাকে নির্মমভাবে পিটিয়েছে। এখন এই পিটানোর দায় কি জাতীয় পার্টির নাকি সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর? সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পিটিয়েছে তো পুলিশ আর কিছু সেনা সদস্যকে দেখলাম আমরা ভিডিওতে। সেটাই তো, তাহলে এখানে এটা জাতীয় পার্টির উপর কেন খড়ক আসার কথা আসছে এখন? জাতীয় পার্টিকে তাহলে মনে হচ্ছে যে এটা ইস্যুস বানিয়ে, এবং ডক্টর ইউনূস যখন আজকে 3 পার্টিকে ডাকছে, এইটাও এক ধরনের বৈষম্য। আপনি রাজনৈতিক দল সবাইকে ডাকেন, কথা বলেন, আপনি 3টা পার্টিকে ডাকছেন যার একটার এখনো নিবন্ধনই হয় নাই, আপনি তাদেরকে ডাকছেন। তো ডাকেন, কথা বলেন সবার সাথে। তো এই যে জাতীয় পার্টিকে মাইনাস করার জন্য এই প্রকল্প, এবং সেই প্রকল্পে আর্মি এবং পুলিশ অংশ নিয়েছিল এই নূরের উপর, যেটা তারা বলছে আমরা মব প্রতিরোধ করেছি, এবং তাদের দিক থেকে এটার সত্যতা আছে। কারণ আপনি যখন একটা ভবনে আগুন লাগান, তাহলে এই চারপাশের পরিস্থিতি কি হতে পারে সেটাও দেখেন। আমরা সেই জায়গাটা একটু আলোচনায় আসবো, কারণ হচ্ছে যে একটাই কথা না, আজকে যেটা আমরা সকাল থেকে জানছিলাম যে আজকে দেশের যে অবস্থা, অস্থিরতা অবস্থা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, নানা ধরনের সমস্যার কারণে একটা আলোচনা, পাশাপাশি আগামী নির্বাচন তো একটা প্রসঙ্গই। কিন্তু ওই যে বেরিয়ে আসার পরেও সেই পিআর, গণপরিষদ ভোট, পিআরের বিপক্ষে পক্ষে, এটা নিয়ে এক ধরনের কথাবার্তা তো হয়ে গেল। তাতে সমাধানের পথটা আমরা পেলাম না বোধহয়। একটা জায়গায় একটা বিরতি নিয়ে এসে এই বিষয়টা নিয়ে আবার আলোচনায় যুক্ত হতে চাই। দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে। আপনারা আছেন ডিবিসি নিউজের সংবাদ সম্প্রসারণে। বিরতির পর আবার স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত আছেন বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ এবং সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। দুজনকে আবার স্বাগত সংবাদ সম্প্রসারণে। এম আব্দুল্লাহ, যে প্রসঙ্গটি আসলে বারবার চেষ্টা করছিলাম বলার, যে প্রধান উপদেষ্টা যখন আজকে বিশেষ বৈঠক করলেন, সেখানে আমাদের একটা ধারণা ছিল যে একটা মানে মতানৈক্য কিছু একটা হবে, মতৈক্য হবে, কিন্তু কোনো কিছু হলো না। যে যার জায়গায় কিন্তু স্থির। জামাতের যেমন পিআর, তেমনি এনসিপির গণপরিষদ ভোট এবং নতুন সংবিধান তারা আগেই ঘোষণা দিয়েছে, এছাড়া তারা নির্বাচন যাবে না, নির্বাচন হবেও না। দেখুন, আমার ধারণা যে রাজনৈতিক দলগুলো এগুলো বার্গেনিং এর হাতিয়ার। একটা পর্যায়ে যখন পরিস্থিতি তারা অনুধাবন করতে পারবে, আমার ধারণা সবাই একটা জায়গায় আসতে বাধ্য হবে, এই 3টি দল অন্তত। আর যে কথাটি হচ্ছে যে এই 3টি দলকে কেন ডাকা হলো, বাকিদের এর আগের বারও যখন প্রথম দিন 3টি দলকে ডাকা হয়েছে তখন এই ধরনের ক্ষোভ আমরা দেখেছি, কিন্তু পরের দিনই কিন্তু আবার 19-20টি দলকে নিয়ে আরেকটি করেছে। এটা বিভিন্ন পর্যায়ে করে। আমার ধারণা এবারও হয়তো অন্যদেরকে ডাকা হতে পারে। না ডাকা হলে এটা আমি মনে করি সেটা অবশ্যই একটা আপত্তির জায়গা থাকবে অন্যদের, যে কেন তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। আর ডাকার পরও অনেকে আবার ভাব নেন। আমরা গতবার দেখেছি যখন সিপিবি কে ডাকা হলো, তখন বামপন্থী দলগুলো বললো যে বিপদে পড়লে আমাদের ডাকেন, এমনি খোঁজ খবর নেন না। তো খোঁজ খবর কি সবসময় ডক্টর ইউনূস প্রত্যেকদিন সকালবেলায় একবার কি ফোন করে প্রত্যেক দলকে জানতে চাইবেন কেমন আছে? যখন দেশে ক্রাইসিস হয় তখনই সবার মতামত নেওয়া গুরুত্বপূর্ণ মনে করেন বলেই তো এবার এই ধরনের আয়োজন, এই ধরনের ডাকাডাকির বিষয়টি হয়। জাতীয় পার্টি নিয়ে আমি দু একটি কথা বলতে চাই। যে জাতীয় পার্টি নিয়ে যে আলোচনাটা এখন, যেটা আনিস আলমগীর বললেন, যে জাতীয় আজকের বৈঠকের উদ্দেশ্য মূলত জাতীয় পার্টির নিষিদ্ধ করা। জাতীয় পার্টি কি আসলে একটি রাজনৈতিক দল? এটা আমাদের অভিজ্ঞতা কি বলে? যারা আমরা রাজনৈতিক
রাজনীতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং গত কয়েক দশকের রাজনীতি যদি আমরা দেখি, তাহলে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতির জন্য এক ধরনের একটা ক্যান্সার। এই জাতীয় পার্টি বিএনপির সাথেও জোট বেঁধেছে। এই জাতীয় পার্টি আওয়ামী লীগের তো গত 15 বছরের তাদের শাসনকে যে দুঃশাসন, এই দুঃশাসনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে মানে আওয়ামী লীগের পরই গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করেছে দলটি। আমরা যে দলটিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার কথা বলছি, একটা খুনের 1400 খুনের দায় আওয়ামী লীগকে নিতে হচ্ছে, 25,000 মানুষকে আহত করা, অনেক 400-র বেশি মানুষকে অন্ধ করে দেয়া, এই দায়গুলো যখন আওয়ামী লীগকে দিচ্ছে, এর পাশাপাশি আওয়ামী লীগকে টিকিয়ে রাখার পেছনে এই জাতীয় পার্টি যে দায়িত্ব, এবং যে দলটি জাতীয় পার্টি কিন্তু 8 খণ্ড। আমি মনে করি যে এটার যদি কার্যক্রম নিষিদ্ধ হয়ও সেটা 8 ভাগেরই কিন্তু নিষিদ্ধ হবে না। এখানে হয়তোবা যেটা জিএম কাদেরের নেতৃত্বে যে অংশটি আছে সেই অংশটি, এবং সেটি ছোট হতে হতে কিছুদিন আগে আনিস ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে আরেকটি জন্ম নেওয়ার পরে এখন খুবই ছোট হয়ে এসেছে। যে ভোটের হিসাব নিকাশ বলা হচ্ছে, উত্তরবঙ্গে ভোটের মানচিত্র যে কতটা বদলে গেছে সেটা আমরা হয়তো খোঁজ খবর রাখি না। উত্তরবঙ্গে কিন্তু গত কয়েকটি এই যে বোঝাপড়ার নির্বাচনগুলোতে পর্যন্ত জামানত হারিয়েছে বহু আসনে, এবং যে কয়টি রিপোর্ট গত কয়েকটি 3টি নির্বাচন যেগুলো ভুয়া নির্বাচন হচ্ছে, এই নির্বাচনগুলোতে জাতীয় পার্টির অধিকাংশ ক্ষেত্রে জাতীয় পার্টিকে একেবারে আগে তৈরি করা ফলাফলের ভিত্তিতে বেছে বেছে জাতীয় পার্টিকে সংসদে আনা হয়েছে। এবং জিএম কাদের যে বিরোধী দলীয় নেতা ছিলেন, তিনি কি আদৌ এই বাংলাদেশের পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা হওয়ার মতো তার সেই সমর্থন, ন্যূনতম সমর্থন কি ছিল? তার স্ত্রীকে তিনি এমপি বানানোর জন্য কি না করেছেন। তো এইসব এই নাটক, এবং যেই নেতা, যে দলের নেতা বলেন যে আমার কথা বলতে হলে দিল্লির অনুমোদন লাগবে, সেই রাজনৈতিক দলকে তাদের জন্য আমাদের জন্য আহাজারি করতে হবে, সেই রাজনৈতিক দলের জন্য আমাদেরকে এখানে কথা বলতে হবে, এটা খুব দুর্ভাগ্যজনক। সেটি রাজনৈতিক দল হোক, যে কোনো রাজনৈতিক দল, সে যদি বাংলাদেশের মাটিতে রাজনীতি করে, বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের মানুষকে ধারণ করে তাদেরকে রাজনীতি করতে হবে। তিনি প্রত্যেকটি নির্বাচনের আগে দিল্লি যাবেন, সেখান থেকে নির্দেশনা নিয়ে আসবেন, তারপরে এসে বলবেন যে আমার সাথে কথাবার্তা হয়েছে কিন্তু ওখানকার অনুমতি ছাড়া বলতে পারবো না। এই ধরনের রাজনৈতিক দলের ঠিক আছে আপনার কথা মোটামুটি পরিষ্কার। আমি যে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার স্বাধীনতার অবশ্যই আমি মনে করি সেটা স্বাধীনতা আছে, সেটা অক্ষুণ্ণ থাকবে, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু এখন রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করার ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর দাবি দেওয়া আদায়ের এক ধরনের কৌশল হতে পারে এসব জিনিস, এরকম কৌশল তেহান ক্ষমতায় থাকার জন্য, বিরোধী দলে থাকার জন্য যদি ওদের একটা কৌশল হয়ে থাকে, তাহলে সেটাকেও বা আমরা কিভাবে নেগেটিভলি দেখি? এখানে আনিস আলমগীর এই জায়গাটায়, ওই যে আমি বারবারই ওই জায়গাটায় ঐক্যমতের কথা বলছি যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, বিশেষ সময়ে বৈঠক, বিশেষ উপলক্ষে বৈঠক, সেখানটায় কোনো ঐক্যমত্য বা কোনো ডিরেকশন কোনো কিছু এখনো পাইনি। যদিও প্রধান উপদেষ্টা প্রেস উইং হয়তো কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবে, সেখান থেকে একটা কি ধরনের বক্তব্য পাওয়া যায় আমি জানি না। কিন্তু ওই যে পিআর, গণপরিষদ, জাপান নিষিদ্ধ, তারপরে এই দাবিগুলো, নতুন সংবিধান, এই দাবির পরে আসলে ফেব্রুয়ারির ভোট, বিএনপি কিন্তু এখনো খুব সন্দিহান। কিছুক্ষণ আগে বৈঠকে তারেক রহমান তাই বলেছেন। তারেক রহমান যেভাবে বলেছেন, আমিও এটার সাথে একমত। এই নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা নির্বাচন মন্ডলের একটা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের মূল দায়িত্ব এখন জামাতকে নিতে হবে, এনসিপি কে নিতে হবে। তারা চায় এই ইলেকশন ফেব্রুয়ারিতে না হোক। আজকে সারা দেশে যা হচ্ছে, এবং যে আব্দুল্লাহ বলল যে জাতীয় পার্টি এমন একটা নগণ্য দল, তাদেরকে আমাদের কথা বলারও দরকার নাই, এবং জাতীয় পার্টির কি করেছে এই ফেরিস্তে দিল। জাতীয় পার্টি আওয়ামী লীগ কে কি করেছে এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নাই, এগুলাকে আমরা ডিপেন্ড করারও কিছু আসে যায় না। মূল বিষয় হচ্ছে যে আমাদের ইলেকশনটা কিভাবে হবে, ইলেকশনটা কি পার্টিসিপেটরি হচ্ছে কিনা। মূল বিষয় হচ্ছে ইলেকশনে আওয়ামী লীগ থাকছে না, জাতীয় পার্টিও থাকছে না, তার মানে এটা একদলীয়, ওয়ান টাইপ অফ একদলীয় বা সমমনা নির্বাচন হবে। এবং সমমনা নির্বাচন করতে গিয়েও তারা ভয় পাচ্ছে, সেই জায়গাতেও তারা একমত হতে পারছে না নির্বাচন কিভাবে যাবে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা। আমরা আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধ থাকতে চাই যে এই ধরনের ভুয়া নির্বাচনের বিরুদ্ধে আমরা কোনো এক শব্দ বলি নাই। সেই জন্য আমরা রেকর্ড রাখছি যে আমরা এই ধরনের নির্বাচন পছন্দ করি নাই। আমরা আমাদের মত রেখেছি। সরকার কাকে নির্বাচনে আসতে দেবে না সেটা সরকারের ব্যাপার, রাজনৈতিক দলগুলো সেটা সিদ্ধান্ত নেবে।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেটা হচ্ছে, দিন দিন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আমি যদি বলি, আজকে যদি আপনি নিশ্চয় আপনি আমাকে এই কোয়েশ্চেন করবেন যে চিটাগং ইউনিভার্সিটিতে আজকে যেটা ঘটলো, চিটাগং ইউনিভার্সিটি নয় শুধু, আপনি এই রাজশাহী ইউনিভার্সিটি এবং একই সঙ্গে ময়মনসিংহ ইউনিভার্সিটি, তিনটা ইউনিভার্সিটিতে আপনার দেখা যাচ্ছে যে স্থানীয়দের সঙ্গে ছাত্রদের মারামারি। ঢাকায় মব ভায়োলেন্স হলো গত 3 দিন ধরে, যে মঞ্চ ৭১কে নিয়ে কেন্দ্র করে সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং শিক্ষককে জেলে ভরে দেওয়া হলো। তারপরে এই নূরের ঘটনা আসলো, তারপরে সারা দেশ, এরপরে একটা রিসোর্টে হামলা হলো। তাহলে আপনি দেখেন যে সরকার কোথায়? কেউ কিন্তু সরকার খুঁজে পাচ্ছে না। যেভাবে একের পর এক এই ধরনের ঘটনা দেশের মধ্যে ঘটে যাচ্ছে, যারা সরকারের প্রেমে ছিল এতদিন, আমাদের তো সরকারের এই প্রেম আমার ব্যক্তিগতভাবে কাটতে 6 মাস লাগছে, এখন অনেকে 1 বছর পরে এসে কেটে যাচ্ছে, অনেকের হয়তো আরো টাইম নেবে। আজকে একজন নেত্রী, যে ভদ্রমহিলা আমার স্ট্যাটাসেরও খুব সমালোচনা করেন, এনসিপি করেন, এক নেত্রী ডক্টর মিতু, তিনি যে কথাগুলো বলছেন, আমি যদি কোট আনকোট করে বলি, দেখেন কথাগুলো কিরকম। বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নপুংসক হচ্ছে ডক্টর ইউনূস। মাথা নত করারও একটা লেভেল থাকে, তবে ব্যবসাটা ভালো বুঝছে পাগলায়। গ্রামীণ ইউনিভার্সিটি পাশ করছে, হাসপাতাল করা, কর্মকূপ, বছর ধরে তার এনজিওর বন্ধুদের এম্পায়ার করা, মানে নিজের লোকদেরকে আগামী 100 বছর খাওয়ার ব্যবস্থা সিস্টেমে ফাইনাল করেছে। উনাকে দেখে মেরুদণ্ডহীন অতি জ্ঞানীদের আমি ঘৃণা করতে শিখেছি। উনি কিন্তু এনসিপির বড় পোস্টধারী একজন নেত্রী। তো এই যে তাকে যারা দিয়েছে, যে এটা বলবো কি, ক্ষমতায় বসিয়েছে, যিনি বলেন যে নিয়োগ দিয়েছে, তার নিয়োগ চাকরি দিয়েছে, তার নিয়োগকর্তারা এরকম কথা বলতেছে। এই যে লুৎফা বলে ঢাকা ইউনিভার্সিটির এক টিচার, যারা এই আন্দোলনের সমর্থন করেছিল, লুৎফা, সরি আমি নামটা পুরো বলতে পারছিলাম না ওনারা বলছে এর থেকে নিকৃষ্ট সরকার তারা আর দেখে নাই। তো আজকে সারা দেশ উত্তপ্ত। ইউনিভার্সিটির এই ঘটনাটা তো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই গ্রাম যেখানে উনি জোবরা গ্রাম, যেখানে উনি গ্রামীণ ব্যাংক শুরু করেছিলেন, সেই গ্রামের লোকদের সাথে ইউনিভার্সিটির ছেলেদের সংঘর্ষ হলো। একটা মেয়ের সাথে একটা দারোয়ানের গন্ডগোল হয়েছিল, দারোয়ানকে পিটিয়েছিল, দারোয়ান তাকে পিটিয়েছিল, দারোয়ান ওইখান থেকে চলে গিয়েছিল, দারোয়ানকে এলাকাবাসী পিটিয়েছিল। ওই মেয়ে ছাত্রদেরকে ডেকে এনেছে, তার বন্ধুদেরকে ডেকে এনেছে, তারা ভাঙচুর করতে গিয়েছে বলে এই ঘটনাগুলোর সূত্রপাত, এবং যেটা তারা বিভিন্ন বিবিসি সহ বিভিন্ন মিডিয়াতে বললো। 15 ঘন্টা ধরে সেই সংঘর্ষ চললো। ডক্টর ইউনূসের প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারলো না। 15 ঘন্টা পরে এসে আপনার 144 দ্বারা জারি করছে, এবং আরো একদিন, আরো আগামীকাল 12টা পর্যন্ত এটা জারি করে রাখছে। এতগুলো ছেলে সংঘর্ষে আহত হলো, শিক্ষক আহত হলো। যে ছাত্রদের যে মনোভাব আপনি দেখেন, এই যে ছাত্রদের মধ্যে যে একটা ড্যাম কেয়ার ভাব চলে এসছে, গ্রামবাসী হোক, যেই হোক, তাদের যে একটা সুপেরিয়র মানে মেন্টালিটি চলে এসছে। এই যে সমাজের মধ্যে এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে, এই জিনিসগুলো কার আমলে হচ্ছে, কেন হচ্ছে, এটার কোনো আমাদের সমাজে বিশ্লেষণ নাই। আমরা আজকে ভিন্ন রাজনৈতিক দলের একজন ব্যক্তি আব্দুল্লাহকে আমি বলবো, আমরা একসঙ্গে টেবিলে বসে খাইতে পারতাম। এখন তো টেবিলে বসাটা আমাদের জন্য দুষ্কর্ম হয়ে গেছে। বলছে যে ও দোষরের সাথে বসছে। মানে সমাজটা এরকম হয়ে গেছে যে আমরা একজন আরেকজনের সাথে বসতে পারছে না। এবং মব রাজত্ব যেভাবে এখন বলেছে, আগে বলতেছে মগের মুল্লুক, এখন মবের মুল্লুক হয়ে গেছে। ডক্টর ইউনূসকে আমরা ডে 1 থেকে বলতেছি, আপনি যদি এই মব যদি আপনি নিয়ন্ত্রণ না করেন, তাহলে আপনার ইলেকশন করা হবে না। আজকে ইলেকশন করতে পারবে কিনা এনসিপিও হতাশা ব্যক্ত করে, জামাতও বলতেছে এই পরিস্থিতিতে কিভাবে ইলেকশন হবে। এখানে আবার যে কিছু কিছু জায়গায় আমি দেখি আর কি, মানে সমাজ মাধ্যমে দেখি বিভিন্ন জায়গায় তুলনা করা হয় যে মাহমুদুর রহমানকে মব সৃষ্টি করা হয়েছিল, তাকে মারা হয়েছিল আদালতের মধ্যে, তো সেটার সাথে তুলনা করা হয়। মানে তা ওই সময় এটা হয়েছে বলে এখন হবে। আবার সরকারের একটা উইং বলে যে এটা হচ্ছে প্রেসার গ্রুপ, ঠিক মব না। এটি নিয়ন্ত্রণ কেন করা যাচ্ছে না? আমি এই জায়গাটায় একটা বিরতি নিয়ে আসি, আমার হাতেও সময় কম, একটা বিরতি নিয়ে এসে পরের পর্বে এই বিষয় নিয়ে আলোচনা করবো। দর্শক আপনারা থাকবেন আমাদের সঙ্গে, আপনারা আছেন সংবাদ সম্প্রসারণে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে অনলাইনে অতিথি হিসেবে আছেন এম আব্দুল্লাহ এবং আনিস আলমগীর, দুজনকে আবারও স্বাগত। আনিস আলমগীর যেখানে আটকে ছিলাম সে জায়গাটা কথা শেষ করবেন, তারপর আমি এম আব্দুল্লাহর কাছে যাব।
প্রত্যাশা নিয়ে আমরা এই 1 বছর 13 মাস আগে যেভাবে দেখেছি, সেই প্রত্যাশা এখন চূড়ান্ত ভাবে আমাদের মানে হতাশার মধ্যে পড়েছি। তাকে যারা চূড়ান্ত ভাবে ভালোবাসতো তারা তার বিরুদ্ধে কথা বলছে। আমি আপনাকে 2টা উদাহরণই দেখালাম, এবং আমি এই উদাহরণটা এই জন্যই দেখালাম যে আজকে যদি এই যে এনসিপি নেত্রী যে কথাগুলো ওনাকে ব্যক্তিগত আক্রমণ করে বলেছে, তার 1/6 যদি আমি বলতাম কিংবা আমার মতো আর কোনো সাংবাদিক বলতো, তাহলে বলতো যে এটা স্বৈরাচারের দোষর, এদেরকে ধরো, এদেরকে জেলে দাও। আজকে সেই সংস্কৃতিটা চালু হয়ে গেছে। মতের সাথে না মিললে আমি বলতে পারবো, অন্য বলতে পারবে না, তাদেরকে জেলে দেয়। এই যে সাধারণ মানুষ কোনো সমালোচনা করতে পারছে না, তাদের 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 কথাটা তাহলে কে বলবে? এখন সরকারের অন্ধ সমর্থকরা তো এটা বুঝেছে যে তাদের এখন যে পরিস্থিতিতে যাচ্ছে, তাতে সমাজের জন্য এটা মানে এটা কোনো ভালো লক্ষণ হচ্ছে না। কারণ সবাই চায় যে দেশটা এগিয়ে যাক, দেশটাকে পিছনে ফেললে তো কারো লক্ষ্য হতে পারে না। রাজনৈতিক দলগুলোর একটার সাথে একটা ক্ষমতার প্রতিযোগিতা থাকবে। আজকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা এত কিছু বলছে, আজকেও তো আওয়ামী লীগ ধানমন্ডিতে বিরাট এক মিছিল করলো। ওই সরকার কোথায়? সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে এগুলো নিষিদ্ধ করতে পারছে? এগুলো তো পাচ্ছে না। এবং আওয়ামী লীগের কথা বললে আমি বলবো যে এটার আমি সমর্থন করছি না, যেহেতু তারা একটা নিষিদ্ধ দল, তারা মিছিল করছে, আপনি কিছু করতে পারছেন না। আবার আওয়ামী লীগ সমর্থন করে এই জন্য তাকে যে বাড়িতে ধরে হত্যা করা, গত 4 দিনে 4 জন আওয়ামী লীগের সমর্থককে হত্যা করা হয়েছে। তো এগুলো অনেকটা নিউজও আসে না অনেক সময়, এবং সোশ্যাল মিডিয়াতেই প্রচার করে, কিংবা আওয়ামী লীগ তার নিজস্ব পেজে দিচ্ছে এবং ছবিগুলো আসতেছে তাদের। তো আমি চূড়ান্ত ভাবে যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে ডক্টর ইউনূস ফেব্রুয়ারিতে যে ইলেকশন, সেই ইলেকশনকে টার্গেট করে উনি যাতে সহি সালামতে ইলেকশনটা করতে পারে, আমাদের সার্বিকভাবে সহযোগিতা করা দরকার। এখন বিএনপি চাচ্ছে নির্বাচনটা যাতে যথাসময়ে হয়, বিএনপির অপোনেন্ট যারা চাচ্ছে না যে এটা না হোক, এবং জাতীয় পার্টিকে আবার সামনে এনে, যেটাকে আব্দুল্লাহ স্বয়ং বলছে যে এটা একটা মানে ইনসিগনিফিকেন্ট পার্টি, তাকে কেন আমরা আলোচনায় করব? তো তাদের, এবং যেগুলো এমন একটা সাবজেক্ট যেগুলোকে গণার মতো না, এখন ওইগুলোকে একটার পর একটা সামনে নিয়ে আসছে। পিআর পদ্ধতি নিয়ে একটা হচ্ছে, গণভোটের কথা হচ্ছে, যেগুলো সংবিধানই করে না, এবং সংবিধানের উপরে গিয়ে আপনার ইয়েকে স্থান দিতে হবে, যে জুলাই ঘোষণাকে স্থান দিতে হবে। আজকে জামাত বলছে জুলাই ঘোষণার এই পূর্ণ বাস্তবায়ন না করে নির্বাচনী ট্রেন চালু হয়ে গেল। এটাতে মনে হলো যে নির্বাচন ব্যাহত হচ্ছে। তো ওনারা মুখে বলছে যে নির্বাচন যথাসময় করবে, ওনারা আগ্রহী, ডক্টর ইউনূসকে সহযোগিতা করতে চায়, কিন্তু ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা সারা দেশবাসীর মতো আমি নিজেও সন্দিহান যে রাজনৈতিক পরিস্থিতি যদি এটা চলতে থাকে। সেখানটায় এম আব্দুল্লাহ জামাত কিন্তু এই কথাও বলেছে, সরকার কিভাবে নির্বাচন করবে এটা নিয়ে তারাও শঙ্কিত। মানে যে সংকটের কথা আনিস আলমগীর বলছেন, যে সংকটের কথা তারেক রহমান বলছেন, মির্জা ফখরুল বলছেন, জামাতও বলছে তারা শঙ্কিত। দেশের যে অবস্থা, এই মব সংস্কৃতি থেকে শুরু করে সংকার জায়গাটা থাকবে এখানে। সংকার জায়গাটা, মূল জায়গাটা হচ্ছে যে ডক্টর ইউনূসের কথা, সরকারের কথা আসছে, তার ব্যর্থতার কথা আসছে। এটা অস্বীকার করা যাবে না যে বিশেষত আইন শৃঙ্খলার ক্ষেত্রে যতটা উন্নতি হওয়ার কথা ছিল, নিয়ন্ত্রণ থাকার কথা ছিল, সেই জায়গাটাতে নিয়ন্ত্রণটা ততটা নেই, এবং অনেকগুলো ঘটনা ঘটছে। এটাও আমাদেরকে মনে রাখতে হবে, একটা ভঙ্গুর আইন শৃঙ্খলা বাহিনী যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে, তাদের মধ্যে 80%ই, আপনি দেখবেন যে সাবেক আইজিপি বেনাজির বলেছেন যে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীতে 80% তাদের লোক। এবং আইন শৃঙ্খলা বাহিনীতে যে নিয়োগগুলো হয়েছে গত 15 বছরে একেবারে দলীয় ক্যাডারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো তারা তো এখনো রয়ে গেছে। আর কোন সরকারের পক্ষে রাতারাতি 1 বছর 6 মাসে এগুলো একটা সিস্টেমের মধ্য দিয়ে এই নিয়োগগুলো হয়, চাইলেই এটা নিজে নিয়োগ করে ফেলা যায় না রাতারাতি। সেই জায়গাটাতে তারা যেহেতু আছে, তাদের পক্ষ থেকে তারা সুযোগের সন্ধানে ছিল, আছে, তারা এই সুযোগগুলো নিচ্ছে এবং সুযোগ করে দিচ্ছে। এই যে আজকে মিছিলের কথা বললো, এই মিছিলের ধানমন্ডির ওসিকে নিয়ে অনেক কথা অনেকদিন ধরে হচ্ছে। সেখানে যে ওসি দায়িত্ব পালন করছেন তার নিয়ে অনেক প্রশ্ন আছে, তাকে সরিয়ে দেওয়ার আলোচনা হয়েছে। তো সেখানে এই মিছিলটি হয়েছে। এর পিছনে যে আওয়ামী লীগের নিয়োগকৃত, আওয়ামী লীগের দলবাজ পুলিশ কর্মকর্তারা নেপথ্য থেকে কলকাঠি নাড়ছে না, সুযোগ করে দিচ্ছে না, এটা কিন্তু নিশ্চয় করে বলার কোনো সুযোগ নাই। আপনি ডক্টর ইউনূসের সরকারকে আপনি বলছেন উদাহরণ দিয়ে যে সেনাবাহিনী মাঠে আছে,
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সেনাবাহিনীর মাঠে, ও তাদেরকেও কি আওয়ামী লীগের বলা হচ্ছে? সেনাবাহিনী মাঠে আছে, সেনাবাহিনী যখন আবার অ্যাকশনে যাচ্ছে সেটা নিয়েও রিঅ্যাকশন নানান ভাবে হচ্ছে। আমরা তো আমাদের বাংলাদেশের মানুষের একটা মানে মজ্জাগত একটা চরিত্র হচ্ছে, যে মজ্জাগত একটা অভ্যাস হচ্ছে যে আমরা নিকট অতীতের বিষয়গুলো আমরা খুব সহজে ভুলে যাই। বিস্মৃতি পরায়ণ জাতি আমরা। আমরা নিকৃষ্ট সরকার বলবো ডক্টর ইউনূসকে, আমরা উৎকৃষ্ট সরকার তো সেই সরকার যে 27 লক্ষ কোটি টাকা পাচার, ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ব্যাংক লুট করা। তো 27 লাখ কোটি টাকা যদি 15 বছরে যদি লুট হয়, পাচার হয়, তাহলে 1 বছরের মধ্যে তো কমপক্ষে 1.5 লাখ কোটি টাকা পাচার হওয়ার কথা ছিল। এই পাচার যেহেতু হয় নাই, নিশ্চয়ই এটি নিকৃষ্ট সরকার। গুম 1600 গুম হয়েছে 15 বছরে, তো সেখানে 100 লোক গুম হয় নাই 1 বছরের মধ্যে। 100 লোক গুম হলে সেটি হয়তো উৎকৃষ্ট সরকার হতে পারত। আমরা রিজার্ভের অবস্থা দেখেছি 15 বিলিয়নে নেমে গিয়েছিল। আমরা আমদানির ব্যয় মানে পরিশোধ করতে পারছিলাম না এখনো পর্যন্ত, তখনকার দায় এখনো পর্যন্ত মেটানো যাচ্ছে না, এবং সেই রিজার্ভ এখন 31 বিলিয়ন ডলারে। তো সেই জায়গাটাতে যদি আবার ওই 15 থেকে যদি 10-এ নেমে আসতো, তাহলে হয়তো উৎকৃষ্ট সরকার হতে পারতো। এভাবে যদি প্রত্যেকটি একটি আইন শৃঙ্খলা, একটি যে কোনো সরকারের সাফল্য ব্যর্থতার জন্য অনেকগুলো সূচকের মধ্যে আইন শৃঙ্খলা নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ সূচক। সেই সূচকটাতে হয়তো ব্যর্থতার জায়গা আছে এবং সেটার অনেকগুলো যৌক্তিক কারণও আছে। সেই কারণগুলো আমরা বিবেচনায় যদি না নিই, তাহলে অবিচার করা হবে। এবং সরকার যেহেতু যে ডক্টর ইউনূসের যে সরকার ক্ষমতায় আছেন, এটি কোনো রাজনৈতিক সরকার নয়। তাদের মাঠ পর্যায়ে তাদের সেভাবে কোনো চ্যানেল নাই, তাদের চেইন অফ কমান্ড নাই। যে কারণে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, যেটি ক্ষমতায় থাকলে যেমন আপদ, ক্ষমতার বাইরে থাকলেও বিপদ। তারা একটি অংশ হয়তো কয়েকশো মানুষ, কয়েক হাজার মানুষ লুটেরা দেশের বাইরে পালিয়ে গেছে, কিন্তু লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী তো দেশে আছে। তারা তো চাইবে যে তাদের নেত্রীর যাতে সেই খুনের বিচারটা না হয়, তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। তারা আবার নিজেরা হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন জায়গায় খুনের মালা। আজকে যে ধানমন্ডিতে যে মিছিলটা হয়েছে, সেই মিছিলে আপনি দেখেন যে ভার্চুয়াল জগতে একটি ছবি দিয়ে বলা হয়েছে, চিহ্নিত করে দেওয়া হয়েছে যে লক্ষ্মীপুরের ছাত্র হত্যার আসামি সেখানে মিছিল করছে। তো এই যে সারা দেশের যে হত্যা মামলা